নমস্কার, গল্পের চিলেকোঠায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের চিলেকোঠা। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার এই চ্যানেলে ছোট ছোট গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে। এবং এই চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ একটাই, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলুন আজকের গল্প মানবেন্দ্র পালের নেই তবু আছে শুরু করি। গ্রামে বা মফস্বলে শহরের গলি গুজিতে রাত দুপুরে কুকুরের ডাক শোনার অভ্যাস আমার আছে। তা বলে এতগুলো কুকুরের একসঙ্গে এমন পরিত্রাহী ডাক এর আগে কখনো শুনিনি। নতুন জায়গা, গভীর রাত, চারিদিকে কেমন থমথমে ভাব। এই অবস্থায় এমনিতেই ঘুম আসছিল না। অনেক চেষ্টা করে দু চোখের পাতা বুজিয়ে পুরনো সব কথা ভাবতে ভাবতে সবেমাত্র ঘুম এসেছে, অমনি শুরু হলো কুকুরের ডাক। অনেক সময় রাত্রিরে ভিন পাড়ার কোনো কুকুর অন্য পাড়ায় এসে পড়লে সেই পাড়ার কুকুরগুলো একসঙ্গে চিৎকার করে একসঙ্গে তাড়া করে। আবার গভীর রাত্রে অচেনা লোক পাড়ায় ঢুকলে কুকুরগুলো এমনিভাবেই সমস্বরে চিৎকার করে পাড়ার লোকেদের সজাগ করে দেয়। কিন্তু এই অঞ্চলে কুকুরগুলো চিৎকারের সুরটা যেন অন্য ধরনের, কেমন যেন ভয় পাওয়া গলা। বুঝলাম কুকুর শুধু শুধু চেঁচায় না, নিশ্চয়ই তেমন কিছু দেখেছে। ছেঁড়া ময়লা কাপড় জামা পরা কিংবা আলখাল্লা পরা নিরীহ মানুষকেও রাত্রিরে পথ চলতে দেখলে কুকুর তাকেও তাড়া করে। আমি বিছানায় উঠে বসলাম। কুকুরের ডাক যেন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। তারপরেই মনে হলো কুকুরের ডাক আর এক জায়গায় থেমে নেই, এগিয়ে আসছে। অবাক হলাম, একসঙ্গে চিৎকার করতে করতে এগিয়ে আসছে কেন? আর আসছে আমারই বাড়ির সামনে ধুলো ভরা রাস্তা দিয়ে। একবার ভাবলাম উঠে গিয়ে জানলার কাছে দাঁড়াই, কিন্তু কেন জানি না সাহস হলো না। নতুন জায়গা, কি দেখবো কে জানে। আর এ তো জানা কথাই, কোনো দোষ না করে শুধু দেখে ফেলার অপরাধে অনেক সময় মানুষকে বিপদে পড়তে হয়। আমি তাই বিছানায় বসে বসে তাকিয়ে রইলাম জানলার বাইরে কি যায় তা দেখবার জন্যে। কিন্তু কুকুরগুলোর ডাক এগোতে এগোতে অত এগোলো না, অর্থাৎ আমার বাড়ির সামনে আর এলো না। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। এমনি সময় একতলার একটা ঘর থেকে হুঙ্কার শোনা গেল, এই কি হচ্ছে? সঙ্গে সঙ্গে ওদের ডাক থেমে গেল। হুঙ্কার ছাড়লো শঙ্কর। ক্ষমতা আছে ছোকরার, এক হাঁকড়ানিতেই কুকুরগুলোকে থামিয়ে দিল। এবার আমি নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়লাম, কিন্তু দুটো জিনিস ভেবে পেলাম না। প্রথমত, এত কুকুর জুটলো কোথা থেকে? দ্বিতীয়ত, যাকে ধাওয়া করে কুকুরগুলো এগোচ্ছিল এক জায়গায় এসে থেমে গেল কেন? সেই বা গেল কোথায়? আমার মন বলল, যে আসছিল সে যেই হোক, খুব শিগগির সে আবার আসবে। যখনকার কথা বলছি তখন বনগাঁ এমন শহর হয়ে ওঠেনি, পার্টিশন হয়নি। তার আগে থেকেই পূর্ব বাংলার লোক পালিয়ে আসতে শুরু করেছে। নির্দিষ্ট জায়গা নেই, যেখানেই ফাঁকা জায়গা পাচ্ছে সেখানেই কলোনি গড়ে তুলেছে। বর্ডারের কাছাকাছি জায়গাগুলোর দিকেই তাদের লক্ষ্য বেশি। তাই রানাঘাট, গেদে, বনগাঁ, বসিরহাট এইসব জায়গায় উদ্বাস্তুরা ভিড় করছে। আমার এক আত্মীয় যশোরে থাকতো, তারাও এদিকে চলে আসতে চায়। বনগাঁর কাছাকাছি একটা তৈরি বাড়ি হলে ভালো হয়। বাড়ি ঠিক করতে গিয়ে এই বাড়িটার সন্ধান পেলাম। বাড়িটা বনগাঁ টাউন ছাড়িয়ে ইছামতি নদী পার হয়ে যশোর রোড ধরে গিয়ে হরিদাসপুরের কাছে। চারিদিকে শুধু বন আর মাঠ। যশোর রোডের দুপাশে সারিবদ্ধ শিশু গাছ, কেউ কেউ বলে রেইন ট্রি, অর্থাৎ বর্ষার গাছ। চারিদিক নির্জন। বাড়িটা পুরনো, দোতলা। বাড়ির চারিদিকে অনেকখানি জায়গা জুড়ে কম্পাউন্ড। কম্পাউন্ডের মধ্যে আম কাঁঠালের গাছ অনেকগুলো। নানা রকম বুনো ফুল ফুটে আছে। ফড়িং আর প্রজাপতির খেলা। গাছের ডালে ডালে পাখির কাকলি। এমন একটা দোতলা বাড়ি খালি পড়ে থাকা কিছু আশ্চর্যের ব্যাপার নয়। কোনো এক সময় কেউ ভবিষ্যৎ না ভেবে শখ করে তৈরি করেছিল, তারপরে এরকম নির্জন জায়গায় টিকতে না পেরে শহরে চলে গিয়েছিল। সেই সময় এরকম অনেকবারই খালি পড়ে থাকতো, কারণ না ছিল কলের জল, না ছিল ইলেকট্রিক লাইট। থানা বলতে একরোজ দূরে বনগাঁয় ছিল শুধু চোর ডাকাত আর সাপের উপদ্রব। তাই কেউ আর সাধ করে এইসব জায়গায় পড়ে থাকতে চাইতো না। বনগাঁয় আমার কয়েকজন জানাশোনা লোক ছিল। আমি বাড়ি খুঁজছি শুনে তারা ওই বাড়িখানি কেনার পরামর্শ দিলেন। তার কারণ উদ্বাস্তুদের চাহিদার মুখে এতখানি জায়গা সহ এমন মজবুত দোতলা বাড়ি এই দামে পরে আর পাওয়া যাবে না। কিন্তু জিজ্ঞেস করেছিলাম, জায়গাটা কি ভালো? অত নির্জন জায়গা, চারিদিকে শুধু বন আর বন।
লোকবসতি নেই বললেই হয়, চোর ডাকাতের উপদ্রব। তারা বললেন, তা সত্যি ওই একটা ভয়ই আছে, চোর ডাকাতের। আর ভয় হচ্ছে সাপের। তা সাপ কলকাতার বাইরে কোথায় নেই মশাই। তবে আপনাকে একটা কথা বলি, যতক্ষণ ও বাড়িতে শঙ্করনাথ আছে ততক্ষণ চোর ডাকাতের ভয় নেই। ও বন্দুক রাখে। শঙ্করকে? শঙ্কর সম্বন্ধে ওরা যা বললেন সংক্ষেপে তা এই। ওই বাড়িটার মালিক জগদীশ সামন্ত কলকাতায় থাকেন। তার শালার ছেলে ওই শঙ্কর। লেখাপড়া করল না, ভদ্রলোকের বাড়ির ছেলে হয়েও ভদ্র সমাজে মিশতে পারল না। পাড়ায় কেবল মারপিট আর বাজে আড্ডা। শেষে জগদীশবাবু তাকে ঘাট থেকে নামাবার জন্যে বনগার ওই বাড়িটার কেয়ারটেকার করে পাঠালেন। পিসেমশাই অতি সদাশয় লোক। শঙ্করকে খাই খরচা ছাড়াও দিয়েছিলেন একটা বড় টর্চ আর তার পুরনো একটা একনলা বন্দুক। সেই বন্দুক এখন কেউ ছোঁয় না। লাইসেন্সের একটা ব্যাপার আছে। লাইসেন্স জগদীশবাবুর নামে, আইনত শঙ্কর তা ব্যবহার করতে পারে না। তবে বনগার ওই জঙ্গলের মধ্যে দরকারের সময় যদি বন্দুকটা দু একবার ব্যবহার করতেই হয়, তার জন্য সম্ভবত কোনো হাঙ্গামা হবে না। লাইসেন্স আছে কি না কেউ দেখতেও আসবে না। জগদীশবাবু নাকি প্রথমে বন্দুকটি দিতে চাননি, কিন্তু শঙ্কর যখন বলল ওখানে গভীর জঙ্গলে এক একদিন অদ্ভুত কোনো জন্তুর ডাক শুনতে পাওয়া যায়, তাদের পায়ের অস্বাভাবিক ছাপও নিজে চোখে দেখেছে, এমনকি জঙ্গলের মধ্যে চোখে পড়েছে গরুর রক্তমাখা খণ্ড খণ্ড দেহ, তখন বন্দুকটা না দিয়ে পিসেমশাইয়ের উপায় ছিল না। বাড়িটা কেনা একরকম পাকা হয়ে গেল। প্রায় অর্ধেক টাকা অ্যাডভান্স দেওয়া হলো। তবে আত্মীয়টি স্বনির্বন্ধ অনুরোধ করলেন তাদের ওখানকার বিষয় সম্পত্তি সব বেচে দিয়ে এখানে আসতে। যে 2-3 মাস দেরি হবে সেই কদিন যেন আমি ও বাড়িতে দখল নিয়ে থাকি। অর্থাৎ প্রায় পরিত্যক্ত বাড়িটা ঝাটপাট দিয়ে ঝুল ছেড়ে কুঠো জ্বালিয়ে সাপখোপ তাড়িয়ে আমি যেন বাড়িটা বাসোপযোগী করে রাখি। অর্থাৎ অনেক দিনের অব্যবহৃত বাড়িতে থাকতে গিয়ে যদি বিপদ আপদ কিছু হয় তাহলে তা যেন আমার ওপর দিয়েই যায়, এই আর কি। সত্যি কথা কি, ওই শঙ্করের ভরসাতেই আমি এই বাড়িতে একা থাকতে এলাম। আমাকে দেখে শঙ্কর খুশি না হলেও আমার কিন্তু ছেলেটাকে ভালোই লেগেছিল। বেপরোয়া সরল সহজ ছেলেটা। দু চোখে বুদ্ধি আর সাহস যেন ফুটে বেরোচ্ছে। সে যখন জানলো বাড়িটার মালিক হয়ে আমি এসেছি, তখন থেকে এড়িয়ে থাকতে শুরু করলো। আমি ওকে কাছে ডেকে এনে বললাম, আমার সঙ্গে কথা বলছো না কেন? শঙ্কর একটু চুপ করে থেকে বলল, আপনিই তাহলে বাড়িটা কিনলেন? কবে আমাকে উঠে যেতে হবে বলুন? মনে মনে ভাবলাম, ও এই জন্যই রাগ। বললাম, বাড়ি আমি কিনিনি, কিনেছে আমার এক আত্মীয়। আমি শুধু যোগাযোগ করে দিয়েছি, আপাতত ওরা না আসা পর্যন্ত আমি থাকবো। সে কতদিন? বললাম, তা মাস 2 তো বটেই। শঙ্কর যেন কিছুটা নিশ্চিন্ত হয়ে বলল, তাহলে আরো 2 মাস আমি এখানে থাকতে পারবো? বললাম, স্বচ্ছন্দে। তুমি না থাকলে এই জঙ্গলের মধ্যে আমি কখনো একা থাকতে পারি? শঙ্কর যেন খুশি হলো, নিজের মনেই বলল, যাক, 2 মাসের মধ্যে নতুন জায়গা খুঁজে নিতে পারবো, বলে দোতলার চাবিটা আমার দিকে ছুড়ে দিল। আমি সেটা লুফে নিয়ে বললাম, নতুন জায়গা খুঁজে নেবে মানে? পিসেমশাইয়ের কাছে ফিরে যাবে না? শঙ্কর তার এক মাথা ঝাঁকড়া চুল প্রবলভাবে নেড়ে বলল, কখনোই না। বললাম, কেন? সে আপনি বুঝবেন না। মা বাবারা ছেলেকে যখন বাধ্য হয়ে কোনো আত্মীয়ের দয়ার ওপর পড়ে থাকতে হয় তখন যে তার কি কষ্ট। এই জঙ্গলে সাপখোপে ভরা ভয়ঙ্কর জন্তু জানোয়ারের মধ্যে আমাকে পাঠাবার উদ্দেশ্য তো আমাকে মেরে ফেলা, কিন্তু পারেনি। বলে শঙ্কর একটু থামলো। দেখলাম ওর চোখে যেন আগুন জ্বলছে। তারপর ফের বলতে লাগলো, এখানে থাকতে থাকতে চাষিদের সঙ্গে ভাব করে নিয়েছি। তাদের ছেলেরাই আমার বন্ধু। রাস্তার কুকুরগুলো সব আমার পোষা। এই কম্পাউন্ডের মধ্যে যত বেজি আছে সব নির্ভয়ে ঘুরে বেড়ায়, সাপের ভয় থেকে বাঁচায়। কাজেই পিসেমশাইয়ের কাছে আর ফিরে যাব না। শুধু দুঃখ 2 মাস পর এদের ছেড়ে যেতে হবে। আমি এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, তুমি তো কম্পাউন্ডের মধ্যে আলাদা একটা ঘরে থাকো। আমার আত্মীয়রা যখন আসবে তখন তাদের বলে দেব যাতে তোমায় কেউ তুলে না দেয়। তাছাড়া তুমি থাকলে তাদের উপকারই হবে। শঙ্কর কোনো কথা বলল না, শুধু একবার তাকিয়েই চলে গেল, যেন কিছুটা নিশ্চিন্ত হলো। এইভাবেই শঙ্করের সঙ্গে আমার প্রথম পরিচয়। আমি বই লিখি, আত্মীয়ের অনুরোধে এখানে আমি মাস 2 থাকবো। ইচ্ছে নিরিবিলিতে একটা উপন্যাস শেষ করে ফেলবো। সারা সকাল নিজের কাজ করি, নিজেই রাঁধি, চা করি, আর সন্ধ্যের সময় মাঝে মাঝে শঙ্করের সঙ্গে গল্প করি। একটা জিনিস লক্ষ্য করছি, ও যেন খুব বেশি আমার সঙ্গে মিশতে চায় না। দোতলায় ওঠে না বললেই হয়। ও যেন আমাকে মালিকদেরই একজন বলে মনে করে।
ঠিক নিজের লোক মনে করে মিশতে পারে না। একদিন আমি সন্ধ্যের পর নিচে নেমে নিজে থেকেই শঙ্করের সঙ্গে গল্প করলাম। সেই যে শুনেছিলাম ও নাকি এখানে মাঝে মাঝে কোনো অচেনা জন্তুর অদ্ভুত ডাক শুনতে পায়, সেই জন্তুর পায়ের ছাপও দেখেছে, ক্ষতবিক্ষত গরুর মৃতদেহও চোখে পড়েছে। এইসব কি সত্যি? শঙ্করকে জিজ্ঞেস করব করেও সে কথা জিজ্ঞেস করতে পারিনি, কেননা কথাগুলো যার কাছ থেকে শুনেছিলাম এখন জানলাম সেই পিসে মশাইয়ের ওপর শঙ্করের কোনো শ্রদ্ধাই নেই। তবু একটু ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, শঙ্কর, এখানে তো দেখি চারিদিকেই বন, এখানে কি তেমন কোনো ভয় আছে? ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে যেন আমাকে বোঝবার চেষ্টা করলো। তারপর শান্ত গলায় বলল, বেশ কিছুদিন তো হলো আপনি এখানে রয়েছেন, ভয়ের কিছু দেখেছেন? বললাম, না। তাহলে শুধু শুধু ভয়ের কথা ভাবছেন কেন? বললাম, সত্যি ভয় পেলে তোমার ভরসাতেও আমি কখনো এখানে আসতাম না। তবে কলকাতায় শুনেছি বনগার এই জায়গায় আগে ইছামতি পার হয়ে ডাকাত আসত দলে দলে। কতজনের বডি পাওয়া গিয়েছিল এখানকার জমির তলায়, তাই এখানে নাকি অপদেবতার ভয় আছে। শঙ্কর হাসলো একটু, বলল, ভালোবাসায় অপদেবতা বলছেন কেন? বলুন ভূত। ভূতেদের এই একটা মস্ত গুণ, তাদের ভূত বললে তারা রাগ করে না। না দাদা, আমি তো এতদিন এই বাড়িতেই একা আছি, ওই জিনিসটি একদিনের তরেও দেখতে পাইনি। তবে শঙ্কর হঠাৎ থেমে গেল। ব্যস্ত আগ্রহে জিজ্ঞেস করলাম, তবে? শঙ্কর গম্ভীর গলায় বলল, তবে মানুষের জানার বাইরেও অনেক কিছু থাকে, জোর করে কেউ তা অস্বীকার করতে পারে না। বললাম, প্রথম দিকে একদিন গভীর রাতে কুকুরের ডাকে আমার ঘুম ভেঙে গিয়েছিল। মনে হয়েছিল কোনো অচেনা জীবকে, মানুষও হতে পারে, কুকুরগুলো তাড়িয়ে নিয়ে আসছে, কিন্তু শেষ পর্যন্ত এলো না, থেমে গেল। তবু ডেকে যাচ্ছিল, শেষে তোমার ধমক খেয়ে চুপ করলো। শঙ্কর, সত্যি কি কুকুরগুলো কিছু দেখেছিল? যদি দেখেই থাকে তাহলে হঠাৎ থেমে গেল কেন? শঙ্কর কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবল, তারপর বলল, ওটা অবশ্য ভাববার কারণ। নতুন এসেছেন, লোকে জানে আপনিই বাড়ি কিনেছেন, বাড়ির মালিক, কাজেই হয়তো। যাক, ওই ভেবে লাভ নেই, আমি তো আছি। শঙ্কর বলল, বটে, ভেবে লাভ নেই, কিন্তু নতুন করে চোর ডাকাতের ভয়টা মাথাচাড়া দিয়ে উঠল। তারপর একদিন আমি দোতলায় শুই। অনেক রাতে ঘুম ভেঙে গেল। বাগানের দিকের জানলাটা বাইরে থেকে কে যেন খোলবার চেষ্টা করছে। সারা গায়ে কাটা দিয়ে উঠল। মশারির মধ্যে বিছানায় উঠে বসলাম। দেখলাম জানলাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। আমি যেই টর্চ জ্বাললাম সঙ্গে সঙ্গে আটকে উঠলাম। একটা কালো লোমশ হাত চওড়া থাবা তুলে মশারিটা ধরবার চেষ্টা করছে। আমি প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, শঙ্কর! সঙ্গে সঙ্গে নিচে শঙ্করের ঘরের দরজা খুলে গেল। সেও অন্ধকারের মধ্যে চেঁচিয়ে উঠল, কি হয়েছে দাদা? তারপরেই ধূপ করে শব্দ, যেন খুব ভারী কোনো জিনিস ওপর থেকে নিচে পড়ে গেল। শঙ্করের গলা পেয়ে আমারও সাহস হলো। দরজা খুলে তরতর করে নিচে নেমে গেলাম। ততক্ষণে শঙ্কর হাতে বন্দুকটা নিয়ে অন্ধকারের বাগানের মধ্যে দিয়ে ছুটছে, কিন্তু কার পিছনে ছুটছে তা বোঝা গেল না। আমি অন্ধকারেই একা দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দুবার গুলির শব্দ হলো। বোঝা গেল শঙ্কর এমন কিছু দেখেছে যে গুলি ছুটতে হয়েছে। সেই অন্ধকারে বড় বড় গাছের নিচে মশার কামড় খেয়ে দাঁড়িয়ে আছি তো আছি, শঙ্করের ফেরার নাম নেই। আশ্চর্য, জানলা দিয়ে ওইরকম একটা হাত সচক্ষে দেখা সত্ত্বেও এভাবে এখানে একা দাঁড়িয়ে থাকাটা যে ঠিক নয়, এই বুদ্ধিটুকুও যেন লোপ পেয়েছে। দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেল, শঙ্কর ফিরল না। কোথায় কত দূরে গেল? একটা চোর ধরবার জন্য এই রাত্রিরে একা অত ছোটাছুটি করবার দরকারই বা কি? তাছাড়া চোর তো কিছু নিতেও পারেনি। দারুণ উৎকণ্ঠা নিয়ে বাকি রাতটুকু বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটল। শেষে ভোরবেলা উস্কো খুস্কো চুল, লাল টকটকে চোখ আর ধুলো ভরা পা নিয়ে কখন যেন উদ্ভ্রান্তের মতো শঙ্কর ফিরল। বন্দুকটা পাশে রেখে ধপ করে মাটিতে বসে পড়ে হতাশার সুরে বলল, না, কিছুই ধরতে পারলাম না। যতই কাছে যাই ততই অন্ধকারে হারিয়ে যায়। একা তো, সঙ্গে কেউ থাকলে বাছাধনকে ঠিক ধরে ফেলতাম। কতদূর গিয়েছিলে? ও সাঁকো পেরিয়ে। চমকে উঠলাম, বলো কি, অত দূর? হ্যাঁ, খুব ঘুরিয়েছে শালা, অন্য কেউ হলে জান ফেটে মরে যেত। বললাম, তুমি তো 2বার গুলিও ছুঁড়েছিলে। শঙ্কর হতাশ সুরে বলল, ছুঁড়েছিলাম তো, কিন্তু লাগলো কই? ভয়ও পেল না এতটুকু, শুধু দৌড়তে লাগলো। সে কি দৌড়! বলতে বলতে হঠাৎ শঙ্কর কিরকম যেন হয়ে গেল। গলার স্বর বসে এলো, 2 চোখ বড় হয়ে উঠল।
আমি ওকে দুহাত দিয়ে ধরে ঝাঁকানি দিয়ে ডাকলাম, শঙ্কর। শঙ্কর হঠাৎ জিজ্ঞেস করলো, লোকটা লোকটা দোতলার জানলায় উঠল কি করে, ভেবেছেন কি? আজকের গল্প এইটুকুই। আশা করছি আপনাদের এই গল্পটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল গল্পের ছেলে কোঠাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।